সিন্ধু নদীর পানি প্রবাহ আটকে দিয়ে ভারতই এখন গ্যাড়াকলে পড়ছে। চীন আবার যেহেতু আবার উজানে আছে, ভারতের উজানে চীন আবার আটকে দিতে পারে। ফলে এই পানি নিয়ে যে যুদ্ধ খেলা, এইটা ভারতের জন্য খুব টেকসই হবে না এবং এটা এক ধরনের ঝুঁকি তৈরি করবে। দর্শক, ভারত পাকিস্তান যুদ্ধ বেঁধে গেলে কোন দেশ কোন পক্ষে যাবে? বিশ্ব মোড়লরা কোন পক্ষে দাঁড়াবে? পাকিস্তানের কি কোনো বন্ধু আছে নাকি নেই? চলুন এই বিষয়ে আপনাদের কাছে বিস্তারিত তথ্য জানাবো। বাংলাদেশের মানুষ যারা আছেন, প্লিজ ইন্ডিয়াকে বাঁচান, ভারতকে বাঁচান। এখন ভয়ঙ্কর খবর আসতেছে ভারতের জন্য। সারা পৃথিবী থেকে বিচ্ছিন্ন হওয়ার পথে মনে হচ্ছে ভারত। একজন ভিশনারি লিডার এটাই করে, একজন দূরদৃষ্টি সম্পন্ন একজন দেশপ্রেমিক নেতা এটাই করে। ভারতের বাঁচাতে না, ভারতকে বিশ্বাস করে না, বুঝেছে এরা বাংলাদেশের বন্ধু হবে না। এই অ্যাকশনগুলো বাস্তবিত হয়ে যায়, তাহলে ভারতের হাজার হাজার বড় বড় নেতারা থালা নিয়ে রাস্তায় নামার মতন অবস্থা হয়ে যাবে। ভাই, ভিক্ষা করে খাওয়া লাগবে, ভিক্ষাও পাবে না। কারণ কি? দর্শক, বাংলাদেশের জন্য একটা ছোটখাটো বিজয় আছে, পুরো ঝাড়খণ্ড হয়ে যাবে একটা বাংলাদেশের অংশ। সকালের নামাজের আগে দিল্লিতে পাকিস্তানের পতাকা ওড়াবো। মোদী সরকার শুনে নাও, এই যে বন্দুক রেখেছি সেটা দেখানোর জন্য নয়, ওগুলো তোমাদের মতো খঞ্জির ও গদ্দারদের জন্য। প্রিয় দর্শক, অনেক জল্পনা আর কল্পনার পরে এন্ড অফ দ্য ডে ডাক্তার পিনাকি ভট্টাচার্য আর সাংবাদিক ইলিয়াস হোসেন জামাত রাষ্ট্র ক্ষমতায় গেলে দুজনই মন্ত্রী হবেন। এই বিষয়টা আভ্যন্তরীণভাবে অনেক কিছু আমার জানা থাকার কারণে কিছুদিন পরেই সাংবাদিক ইলিয়াস এবং পিনাকি ভট্টাচার্যকে জামাত শিবিরের কাজে লাগবে। কিন্তু সাংবাদিক ইলিয়াস কাজটা করলেন। ইলিয়াস ভাই এটা কি করলো? ইলিয়াস ভাই তো হাতে হাড়ে ভেঙে দিল। আওয়ামী লীগের রাজনীতি থাকবে কি থাকবে না সেই কথা 1400 শহীদ পরিবারকে সিদ্ধান্ত নিতে হবে। সুশীল উপদেষ্টার কথায়, কোন শাশুড়ির কথায়, দিল্লির কথায় সেই সিদ্ধান্ত হবে না। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বর্তমান সময়ের বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট বা রাজনৈতিক পরিস্থিতির উপর বিশ্লেষণ করে আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়েছি। এমনকি যারা ভিডিওটি অন করেছেন তারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন, তাহলে ভিডিওর মূল রহস্য বা আসল ঘটনাগুলো জানতে বা বুঝতে পারবেন। তো প্রিয় দর্শক, আমি আর বেশি কথা বাড়াবো না, চলুন দেখে আসি সেই আজকের কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলি, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটন ক্লিক করে দিন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, একটা লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। সিন্ধু নদীর পানি প্রবাহ আটকে দিয়ে ভারতই এখন গ্যাড়াকলে পড়ছে। গ্যাড়াকলে পড়ছে এই কারণে যে একটা নতুন ঝুঁকি তৈরি হয়েছে। উজানের দেশ হিসেবে ভারত যদি সিন্ধু নদীর পানি প্রবাহ আটকে দেয়, সেটাকে আসলে সম্ভব প্রাকৃতিক ভাবে? এই নিয়ে বিশ্লেষকরা, গবেষকরা বক্তব্য দিয়েছেন। আবার আরেকটা বিপদ হচ্ছে যে ভারত পাকিস্তানের ক্ষেত্রে উজানের দেশ, আবার চীনের ক্ষেত্রে ভাটির দেশ। মানে সোজা কথা হচ্ছে, পাকিস্তান নিচে, তার উপরে ভারত, ভারতের উপরে আছে চীন। 2016 সালের কথা দর্শক মনে আছে? এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছিল ভারত এবং পাকিস্তানের মধ্যে একটি উত্তেজনা। তখনও ওই পানি প্রবাহ আটকে দেয়া, বন্ধ করার একটি হুমকি ধামকির মধ্যে চীন হঠাৎ করে তার নদীর পানি প্রবাহ বন্ধ করে দেয়। উজান থেকে মানে যে আসা পানি ঢল, যেটা ভারতের আটকে দেয়, এটা নিয়ে হইচই হলো। তখন তারা বললো যে তারা একটা জলবিদ্যুৎ কেন্দ্র স্থাপন করবে, সেই প্রজেক্টের জন্য এটা করতে হয়েছে। তো তখন ধারণা করা হচ্ছে যে যেহেতু চীন পাকিস্তানের মিত্র দেশ, ইচ্ছা করে চীন ওই তার পানি প্রবাহটা আটকে দেয়। তখন ভারত বিপদে পড়ছিল। এখন কি আবার সেই পরিস্থিতির পুনরাবৃত্তি ঘটবে কিনা, এটা নিয়ে কিন্তু বিশ্লেষকরা কথা বলেছেন। বিবিসি এটা নিয়ে একটা রিপোর্ট করেছে যে বিষয়টা যতটা সহজ, ভারত এখন উজানের দেশ হিসেবে মনে করছে যে সিন্ধুর পানি প্রবাহটা বন্ধ করে দেবে এবং পাকিস্তানের যে কৃষিকাজ, শেষ কাজ একেবারে 80% নির্ভর করে ওই সিন্ধুর পানি উপরে, এবং অনেকগুলো তাদের জলবিদ্যুৎ আছে, সেগুলো বন্ধ হয়ে যাবে। সুতরাং একটা বড় ধরনের বিপদে ফেলবে পাকিস্তানকে। কিন্তু বাস্তবে দেখা যাবে যে ভারত আসলে পারবে না। এটা পারবে না এই কারণে, যখন নাকি বর্ষা মৌসুমে প্রচুর পানি ফ্লো তৈরি হবে, তখন যদি আটকাতে যায়, সেই পানিটা কিভাবে আটকাবে? সেই পানি কি অন্য জায়গায় নিয়ে যে রিজার্ভার, বিশাল বিশাল রিজার্ভার, সেটা কি ভারতের আছে? নেই। ভারত চেষ্টা করেছে, কিন্তু ওই চুক্তি অনুযায়ী অতীতে বেশ কয়েকবার চেষ্টা করেছে, কিন্তু পাকিস্তানের আপত্তির মুখে সেটা পারেনি। যেহেতু এই চুক্তিটা, সিন্ধুর যে পানি বন্টন চুক্তি, এটা হচ্ছে বিশ্ব ব্যাংকের মধ্যস্থতায়, ফলে একটা আন্তর্জাতিক চুক্তি। আন্তর্জাতিক চুক্তি ভারত এবার একতরফা ভাবে এটা লঙ্ঘন করলো। তো এখন পাকিস্তান আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক পরিসরে এটা নিয়ে আসবে, চুক্তি লঙ্ঘনের জন্য ভারতকে দায়ী করবে। এবং অতীতে এরকম অনেকবার তারা পানি প্রবাহ আটকে দেওয়ার জন্য বিভিন্ন বাঁধ নির্মাণ করার চেষ্টা করছে, কিন্তু চুক্তির শর্ত অনুযায়ী পাকিস্তান আপত্তির মুখে সেটা পারেনি। তো এখন যেহেতু ওই বাঁধগুলো নির্মাণ হয়নি,
তো এখন সেই পানি প্রবাহটা শুষ্ক মৌসুমে সেটা বুঝলাম আটকে দিল, কিন্তু যখন কি বর্ষা মৌসুম তখন কিভাবে সম্ভব? পানি যদি আটকানোর চেষ্টা করে, সেই পানি তো ভারতের বিশাল অংশকে প্লাবিত করবে, এখন ভয়ঙ্কর ধ্বংসযজ্ঞ তৈরি করবে। ফলে বিশেষজ্ঞরা বলছেন যে আসলে এটা বাস্তবে এটা সম্ভব না। ভারত যদি নিয়ন্ত্রণ করে ওই সিন্ধু নদীর পানি, চীন আবার যেহেতু আবার উজানে আছে, ভারতের উজানে চীন আবার আটকে দিতে পারে। ফলে এই পানি নিয়ে যে যুদ্ধ খেলা, এইটা ভারতের জন্য খুব টেকসই হবে না এবং এটা এক ধরনের ঝুঁকি তৈরি করবে। প্রিয় দর্শক, অনেক জল্পনা আর কল্পনার পরে এন্ড অফ দ্য ডে ডাক্তার পিনাকি ভট্টাচার্য আর সাংবাদিক ইলিয়াস হোসেন জামাত রাষ্ট্র ক্ষমতায় গেলে দুজনই মন্ত্রী হবেন। এই বিষয়টা আভ্যন্তরীণভাবে অনেক কিছু আমার জানা থাকার কারণে আপনাদের সামনে আমি কিছু কথা এই বিষয়ে বলতে পারছি। প্রিয় দর্শক, ডাক্তার পিনাকি ভট্টাচার্য লম্বা সময় ধরে আপনারা দেখে আসছেন যে বাংলাদেশে ডাক্তার পিনাকি ভট্টাচার্যর ওয়াইফ ছিলেন ইবনে সিনা হাসপাতালের ডাক্তার। যতদিন পিনাকি ভট্টাচার্য পালিয়ে বিদেশে ছিলেন, তার ওয়াইফ ততদিন পর্যন্ত ছাত্র শিবিরের হেফাজতে বাংলাদেশে অবস্থান করতেন এবং তার ছেলে ডাক্তার পিনাকি ভট্টাচার্যের ওয়াইফ দীর্ঘকাল যাবৎ জামাতের সাথে একটা বিশাল সম্পর্ক, যে কারণে তিনি ইবনে সিনার ডাক্তার হিসাবে দায়িত্ব পালন করেছেন বাংলাদেশে। প্রিয় দর্শক, সেই ডাক্তার পিনাকি ভট্টাচার্যের ওয়াইফের কারণে ডাক্তার পিনাকি ভট্টাচার্য এগিয়ে গিয়েছেন জামাতের দিকে, এবং সেই দৃশ্যপটটাও আমরা গত কয়েক মাস যাবৎ সিরিজ তার বক্তব্য থেকে এবং 24-এর গণ অভ্যুত্থানে তরুণদেরকে আগায়া নিয়েছে। যেরকম ডাক্তার পিনাকি ভট্টাচার্য, এরকম ডাক্তার শফিকুর রহমান আজকেও ময়মনসিংহে তার জনসভায় বলেছে, আগামী সংসদে আমি তরুণদেরকে বেশি পার্টিসিপেট করতে দেখতে চাই, তরুণদেরকে পার্লামেন্টে আমি বেশি দেখতে চাই। এই কথা থেকে কি বোঝা যাচ্ছে? ডাক্তার পিনাকি ভট্টাচার্য কি তরুণ নয়? উনিও কিন্তু তরুণের মাঝেই রয়ে গিয়েছেন, কারণ ডাক্তার পিনাকি ভট্টাচার্য তেমন একটা কিন্তু বয়স হয় নাই। তরুণদের ভিতরে কিছু সিনিয়র, কিছু জুনিয়র থাকবে। আসিফ মাহমুদ, তারপরে যারা আছে ওরা যেরকম অনেকটাই তরুণ, আর পিনাকি ভট্টাচার্য যেরকম বড় ভাই আর ওরা যেরকম ছোট ভাই। অন্যরকম ডক্টর শফিকুর রহমানের প্ল্যানটার মধ্যে রয়েছে যে ডাক্তার পিনাকি ভট্টাচার্যের মতন একজন ভারত বিরোধী, উপমহাদেশের মধ্যে এত শক্তি আর পাওয়ারওয়ালা ভারত বিরোধী একজন হোম মিনিস্টার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চালানোর জন্য যোগ্য মন্ত্রী পাওয়া জামাতের জন্য অনেক কঠিন হবে। কারণ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে হবে বাংলাদেশের 3 দিকে ভারত বেষ্টিত বাংলাদেশ, আর ভারতের জনশক্তির মেজরিটি হলো হিন্দু ধর্মের। আর ডাক্তার পিনাকি ভট্টাচার্য নিজে যেহেতু হিন্দু ধর্মের, সেহেতু তার চুক্তি, তার কার্যক্রম পরিচালনা করতে অনেকটাই সহজ হবে ভারতের সাথে, কারণ তাদের মন মানসিকতা এবং তাদের সাথে লিয়াজু করা এবং বাংলাদেশের বর্ডারটাকে নিরাপদে রাখার জন্য ডাক্তার পিনাকির উপরে বর্তমান সময়েও আমরা বহুবার বলেছি ডক্টর ইউনূস স্যারকে যে পিনাকিকে নিয়ে যেন স্বরাষ্ট্রমন্ত্রী বানানো হয়। আসলে কেন বানানো হচ্ছে না, তার অর্থ হলো যে একটা দীর্ঘ সময়ের সরকারের জন্য পিনাকি ভট্টাচার্যকে রেখে দিয়েছেন জামাতের আমির, এবং সেখানে সাংবাদিক ইলিয়াস হোসেন যাবে তথ্য এবং প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী হিসাবে। আমরা দেখছি যে আমরা অনেকেই কন্টেনার বানাই, অনেকেই অনলাইন সোশ্যাল মিডিয়ায় কথা বলি, অনেকেই ভিডিও বানাই, কিন্তু সাংবাদিক ইলিয়াস হোসেনের মতো তথ্যভিত্তিক ভিডিও আর কারো এর চাইতে ভালো কোয়ালিটির কেউ দিতে পারছে বলে আমি বিশ্বাস করি না। ডাক্তার পিনাকি ভট্টাচার্য অনেক চমৎকার, অনেক আলোচনা করেন। পিনাকি যাকে ধরে তাকে উলঙ্গ করে ফেলে, তার আর কোনো রাজনীতিতে কেরিয়ার থাকে না, অস্তিত্ব থাকে না। আর সাংবাদিক ইলিয়াস হোসেন নিয়ে আসে টু দা পয়েন্ট, ডোর টু ডোর গিয়ে ওই বাড়িতে ওই পরিবারে কে কাকে কি বলেছিলেন, টু দা পয়েন্ট। যেরকম ভাবে আমরা বেশ কয়েকটা ফেনীর আমরা একটি হত্যাকাণ্ডের ব্যাপারে মাদ্রাসার প্রিন্সিপাল যে ফাঁসিটার জন্য যে কার্যক্রম আগে নিয়ে গিয়েছিলেন, সেটাকে কিন্তু স্টপ করে দিয়েছেন পিনাকি ভট্টাচার্য। আমরা চট্টগ্রামে দেখছি যে পুলিশের এসপি বাবুলের বউ হত্যা, সেই বিষয়টাও কিন্তু স্থগিত করে বাবুলকে মুক্ত করে ফেলেছেন সাংবাদিক ইলিয়াস হোসেন। তার যে তথ্যগুলা থাকে, টু দা পয়েন্ট যে তথ্যগুলা থাকে, সেই তথ্যগুলার কারণে সরকার, আইন, আদালত সেটার সাথে
কোনো ধরনের কন্ট্রাডিকশনে আর যেতে পারে না, সেটা দলিল হয়ে যা, এবং সেই দলিলের মাধ্যমেই তারা বের হয়ে আসছেন এবং সেই মামলাগুলাতে যাদেরকে নির্যাতন করা হয়েছে, যাদেরকে জেলে আটকানো হয়েছে, তাদেরকে সেইখান থেকে মুক্ত করার অবস্থায় নিয়ে গিয়েছেন সাংবাদিক ইলিয়াস হোসেন। তাই তথ্যের জন্য, গবেষণার জন্য আমরা তথ্যমন্ত্রী বহু দেখেছি বাংলাদেশে, কিন্তু সাংবাদিক ইলিয়াস হোসেন যেরকম পুরুষটা সেরকম কলিজাটা, কারণ কলিজাও লাগে এই কাজগুলা করতে হলে। তাই মিডিয়াকে কন্ট্রোল করা, তথ্যকে কন্ট্রোল করা, মিডিয়া তথ্য বিষয়ক মন্ত্রণালয়টা পাবে সাংবাদিক ইলিয়াস হোসেন। এরই মাঝে যারা ঘরের ছেলে, যারা খুব ক্লোজ, যারা জামাতকে আগিয়ে নেওয়ার জন্য দিন রাত পরিশ্রম করে, মানে মাস কি মাস, বছর কি বছর পরিশ্রম করছেন, তাদের কিন্তু আবেগটা, তাদের কিন্তু কোনো ধরনের মিস্টেক জামাত করলে তারা কিন্তু সইতে পারবে না, কারণ তাদের পরিশ্রম, তাদের মেধা, জামাতের আমির, জামাতের সেক্রেটারি বা জামাতের কেন্দ্রীয় নেতারা যেরকম দিচ্ছে ফিল্ডে, আর ওরা কিন্তু ব্রেন দিয়ে এই শ্রম, এই পরিশ্রম বিদেশে থেকে করে যাচ্ছে। তাই ওরাও জামাত এবং ছাত্র শিবির কোনো ধরনের ভুল করলে, কোনো ধরনের ভুল পথে গেলেই ওরা আটকিয়ে ধরবে এবং ওরা টান দিয়ে ধরবে, সেখান থেকে আবার সঠিক পথে এনে জামাত শিবিরকে পরিচালনা করতে রাস্তা দেখিয়ে দিবে। এটা হলো নিজের ঘরের ভিতরে কিছু কমান্ডো লোক থাকতে হবে, যাদের কমান্ডোতে দেশ এবং রাষ্ট্র শক্তিশালী থাকবে, মেধাভিত্তিক কিছু মানুষ থাকতে হবে। সাংবাদিক ইলিয়াস হোসেন ভাইকে যদি আপনি বিজ্ঞান দিয়ে দেন, বিজ্ঞানের উপরে উনি মেধাবী না। ওনাকে যদি আপনি সেনাবাহিনীর জন্য কিছু করতে বলেন, উনি তথ্য বের করে দিতে পারবে, কিন্তু উনি সেনাবাহিনীর সেনাপ্রধান হওয়ার যোগ্য না। ডাক্তার পিনাকি ভট্টাচার্য যেরকম ডাক্তারি পেশাতে উনি যতটুকু পণ্ডিত, অপরদিকে দেখছি আমরা যে প্রশাসনের ভিতরে যত রাঘব বোয়াল আছে, প্রশাসনের ভিতরে যত দুর্নীতিবাজ আছে, প্রশাসনের ভিতরে যত গিল্টি আছে, ওই গুলটি গুলা খুলে দিচ্ছে উপদেষ্টাদের পিছনে কে কোথায় দুর্নীতি করছে, কে কোনভাবে মানে দুর্নীতি মুক্ত থাকা যাবে, সবগুলা যেরকম উনি স্টেপ বাই স্টেপ, পেজ টু পেজ বলে দিচ্ছে। সেই মেধার কারণে স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ জামাত ইসলামী ক্ষমতায় আসলে পিনাকির চাইতে শক্তিশালী মেধাবী লোক আমি মনে করি না জামাতের বেটার অন্য কেউ আছে। ভারত পাকিস্তান যুদ্ধ বেঁধে গেলে কোন দেশ কোন পক্ষে যাবে, বিশ্ব মোড়লরা কোন পক্ষে দাঁড়াবে, এটা নিয়ে যথেষ্ট আলোচনা চলছে এখন। একদিকে বলা হচ্ছে আমেরিকা দাঁড়াবে, রাশিয়া দাঁড়াবে, ইসরায়েল দাঁড়াবে ভারতের পক্ষে। তাহলে পাকিস্তানের কি কোনো বন্ধু আছে নাকি নেই? চলুন এই বিষয়ে আপনাদের কাছে বিস্তারিত তথ্য জানাবো। ভারত পাকিস্তান ইস্যুতে যতবারই যুদ্ধের মুখোমুখি হয়েছে, বিশ্ব দুটো ভাগে বিভক্ত হয়েছে। কিন্তু 1971-এ যখন পাকিস্তান থেকে বাংলাদেশ আলাদা হয় যুদ্ধের মাধ্যমে, বাংলাদেশকে সমর্থন করেছিল ভারত আর পাকিস্তানকে সমর্থন করেছিল আমেরিকা। সেই সময় পাকিস্তানের বিরুদ্ধে ভারতকে সমর্থন দিয়েছিল রাশিয়া, আবার পাকিস্তানকে সমর্থন দিয়েছিল আমেরিকা। কিন্তু রাজনীতি বা ভূ রাজনীতির পথ পরিবর্তন হয়ে গেছে। আজকে আমেরিকাকে দেখা যাচ্ছে ভারতের পাশে, অথচ এই আমেরিকা একসময় পাকিস্তানের পক্ষে ছিল। কেন এরকম? এবার রাশিয়া আসলে কোন পক্ষে যাবে? তাহলে আমেরিকা কি পক্ষ পরিবর্তন করলো, কেন করলো? সাম্প্রতিক সময় ডোনাল্ড ট্রাম্প এবং নরেন্দ্র মোদীর একটি বৈঠক হয়েছে। আমরা দেখেছি সেই বৈঠকে বাংলাদেশ ইস্যুতে যখন প্রশ্ন করা হলো ডোনাল্ড ট্রাম্পকে, ভারতীয় সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন, তখন ডোনাল্ড ট্রাম্প একটা অস্পষ্ট উত্তর দিয়েছিলেন নরেন্দ্র মোদীকে টিপ্পনি কেটে, কিছুটা টিটকারির ভাষায়। তারপর থেকে পুরো পৃথিবীতে মনে হয়েছে বা গণমাধ্যমগুলোতে উঠে এসছে নরেন্দ্র মোদীর সাথে ট্রাম্পের সম্পর্ক কি তলানিতে গিয়ে ঠেকেছে। এবার যে আলোচনাটি এসে ডোনাল্ড ট্রাম্প ভারতকে অস্ত্র বিক্রির প্রস্তাব দিয়েছে যে আমাদের এই অস্ত্র তোমরা কেন, তাহলে আমরা তোমাকে এটা 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 দেবো। এবং আমরা দেখলাম ডোনাল্ড ট্রাম্প ট্যারিফ যোগ করে দিয়েছে যে দেশগুলোর মধ্যে, সেখানে ভারতের নামটিও আছে। কিন্তু একটি বিষয় আলোচনা এসেছে অস্পষ্ট, যদি এটা আনঅফিসিয়াল ডকুমেন্ট, যে ভারতকে বলেছে চীনের বিরুদ্ধে আমেরিকাকে সাহায্য করতে। তখন ভারত বলেছে যে পাকিস্তানের বিরুদ্ধে তুমি আমাদের সাহায্য করলে আমরা তোমাকে চীনের বিরুদ্ধে সাহায্য করব। তারপর পেহেলগাঁওর এই ঘটনাটি বিশ্লেষকরা বলছেন যে নিঃসন্দেহে এই দুটো দেশের কোনো পরিকল্পনার অংশ। আসলে তাহলে কে কার পক্ষে যাবে? ভারতের পক্ষে ইতিমধ্যে প্রকাশ্যে দাঁড়িয়েছে ইসরায়েল, এবং ইসরায়েল যে প্যালেস্টাইনে আক্রমণ করছে সেটারও মানে ইসরায়েলের পক্ষে দাঁড়িয়েছে ভারত, এবং ভারতের অনেক নাগরিক ইসরায়েলের হয়ে যুদ্ধ করছে এমন তথ্য কিন্তু গণমাধ্যমে এসেছে। দ্বিতীয় যে বিষয়টি, ইসরায়েলের পররাষ্ট্র দপ্তর থেকে বলা হয়েছে তারা ভারতের পক্ষে আছে, পাকিস্তানের বিরুদ্ধে তারা ভারতের পক্ষে আছে। তার মানে ইসরায়েল প্রকাশ্যে ভারতকে সমর্থন দিচ্ছে। আর আমেরিকার পক্ষ থেকে বলা হয়েছে, আর আমেরিকার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে একেবারে সরাসরি যেটি বলা হয়েছে, তারা এই দুই দেশকে শান্ত থাকতে বলেছে, তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং তারা এই মুহূর্তে কোনো পক্ষে দাঁড়াচ্ছে না, তারা পুরো বিষয়টিকে পর্যবেক্ষণ করছে। তারা না ভারতের পক্ষে
না তারা পাকিস্তানের পক্ষে। প্রিয় দর্শক, ভিডিওটি কেমন হয়েছে? ভিডিও সম্পর্কিত কোনো তথ্য বা মতামত থাকলে কমেন্টে জানিয়ে যাবেন। আজকের মতো নিউজটি এখানে শেষ করছি। ফিরে আসছি পরবর্তীতে অন্য কোনো নতুন টপিকস নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।